গণ অভ্যুত্থানের স্বপ্নটা কিন্তু এক দফা দাবিতে লেখা ছিল। আমরা একটি ব্যবস্থার বিলোপ চেয়েছিলাম, ফেসিবাদী যে ব্যবস্থা, এবং নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত চেয়েছিলাম। ফেসিবাদীর ব্যবস্থার যে বিলোপটা সেটা এখনও ঘটে নাই। কারণ ব্যক্তির পরিবর্তন হয়েছে, কোনো মন্ত্রণালয় কাজ করছে না, কোনো সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো ধসে পড়েছে, সেগুলো কাজ করছে না। ম্যাসিভ একটা ডিস্ট্রাকশন হয়েছিল, পুলিশ বাহিনী কোলাপস করেছে, সভরেন্টি ফোর্স কোলাপস করেছে, ডিজিএফআইয়ের মতন একটি শক্তিশালী সংস্থাকে নষ্ট করে দেওয়া হয়েছে। বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সরকারি প্রতিষ্ঠান, এগুলো হলো দলীয় অফিসে পরিণত করা হয়েছিল। ফলত ওই মুখ থুবড়ে অবস্থা থেকে নতুন করে ঘুরে দাঁড়ানোর জন্য যারা উপদেষ্টা রয়েছেন, বাংলাদেশের দেশপ্রেমিক জনতা রয়েছেন, তারা অক্লান্ত পরিশ্রম করেছেন। কিন্তু অক্লান্ত পরিশ্রম করার পরেও আমরা কিন্তু ফেসিবাদী একটি ব্যবস্থার বিলোপের দিকে যেতে পারি নাই। আমরা কিছু ব্যক্তির পরিবর্তন দেখেছি, কিছু চেহারার পরিবর্তন দেখেছি। আর আমরা চেয়েছিলাম একটা নিউ সেটেলমেন্টের জায়গায় যেতে হলে আমাদের মূল বেসিক সেটা হলো সংবিধান কিন্তু পরিবর্তন করতে হবে। সংস্কার প্রক্রিয়া নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। প্রথমেই একটি দাবি ছিল যে সংবিধান কি পুনর্লিখন হবে নাকি সংস্কার হবে। সংস্কারের অনেকগুলো বিষয় এসেছে, কিন্তু সংবিধান যে পুনর্লিখন হবে এই বিষয়ে এখনো কোনো কথা আসে নাই। তা আমরা যে দাবি আকারে যাচ্ছি, মানুষের কনসেন্ট বা মানুষের যে মতামতটা একীভূত করার জন্য পলিটিক্যাল পার্টিগুলো ঐক্যমত কমিশন কাজ করে চলছে। তারা একটি জায়গায় এসেছেন, সেখানে অনেকের একটি সম্মতি উৎপাদন হয়েছে, কিন্তু যে জায়গাটা পরিবর্তন হবে সেই জায়গাটা নিয়ে এই পর্যন্ত কোনো কথা বলা হয় নাই। অর্থাৎ প্রশাসনিক কাঠামো থেকে কিভাবে গভর্নমেন্টের ব্যালেন্স অফ চেক অ্যান্ড ব্যালেন্স হবে সেই বিষয়ে এই পর্যন্ত আমরা কোনো সলিউশনে পৌঁছতে পারি নাই। পিআর নিয়ে কোনো সলিউশনে এখনও পৌঁছতে পারি নাই। এবং সামনের যে ইলেকশন, সেখানে গণপরিষদ নির্বাচন হবে কি না সেটা নিয়ে এই পর্যন্ত আমরা এখনও বড় কোনো জনগণ থেকে এবং সরকার থেকে কোনো আওয়াজ তুলতে দেখি নাই। এই জন্য যতক্ষণ না নতুন পর্যন্ত একটি বাংলাদেশের সংবিধান তৈরি হবে এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলিত হবে, ততক্ষণ পর্যন্ত 24-এর যে জুলাইয়ের গণ অভ্যুত্থান তার আকাঙ্ক্ষাটা অধরা থেকে যাবে। যদি 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা আমরা ধরতে চাই, তাহলে আমাদের একটি নতুন সংবিধান তৈরি করতে হবে। রাষ্ট্রের যে ইনস্টিটিউশনগুলো রয়েছে সেগুলোকে শক্তিশালী করতে হবে, গণপরিষদ নির্বাচন লাগবে, এবং সংস্কারের যে ঐক্যমতে কাঠামোগত যে বিন্যাসগুলো এসেছে, বিভিন্ন যে প্রতিষ্ঠানিক যে কাঠামো সংস্কার এসেছে, সেগুলো তো হলো প্রায়োগিক প্রক্রিয়া জায়গায় আমাদেরকে যেতে হবে। যদি আমরা যেতে না পারি, তাহলে বাংলাদেশের কোনো গণ অভ্যুত্থানের এক ছিটে ফোঁটাও আমরা পরিবর্তন যে স্বপ্ন দেখেছিলাম সেটা আমরা পাবো না। এখন আমরা কথার মধ্যে এসেছি 90-তে। আপনারা দেখেছেন যে 90-তে একটি চুক্তি হয়েছিল, কিন্তু সেই চুক্তির কোনো প্রয়োগ হয় নাই এবং সবগুলো রাজনৈতিক দল সেই চুক্তির সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। এজন্য আমরা বলেছি এবার যে চুক্তিটা হবে সেটার আমরা সাংবিধানিক ভিত্তি চাই। এবং আগামীকালকে যে ঘোষণাপত্র দেওয়া হচ্ছে, এটা ডিক্লারেশনের কোনো আইনি ভিত্তি নাই। এটাকে যখন আমরা প্রোক্লেমেশনে রূপান্তর করব, তখন এটার আইনি ভিত্তি থাকবে। অনেকে কথা বলছেন যে এটার মাধ্যমে কি আমরা 71-কে তাহলে অস্বীকার করি? না, আমরা 71-কে অস্বীকার করছি না। 71-এ যে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের ভিত্তিতে বাংলাদেশের ঘোষণাপত্র হয়েছিল, সেই ঘোষণাপত্রকে বাইপাস করে 72 সালে একদলীয় এবং জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষিত করে বাংলাদেশের মধ্যে বিভাজন ক্রিয়েট করে একটি সংবিধান বানানো হয়েছিল। তা আমরা যদি সবাইকে একীভূত করে 71-এর যে ঘোষণাপত্র রয়েছে সেটারই ধারাবাহিকতায় 24-এ যে আমাদের সবার মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে সে 71-এর সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের ভিত্তিতে একটি নতুন রাষ্ট্র, যেটাকে আমরা সেকেন্ড রিপাবলিক বলি, গঠন করতে পারি, তাহলেই 24-এর গণ অভ্যুত্থান সফল হবে। যদি আমরা করতে না পারি, অনেকেই বলেন দশক পরে গণ অভ্যুত্থান আসে, কিন্তু আপনারা জানেন আরব কান্ট্রিগুলোতে কয়েকদিন পর গণ অভ্যুত্থান হয়েছিল। অর্থাৎ আজকে গণ অভ্যুত্থান হয়েছে, 1 বছর পর আবার গণ অভ্যুত্থান হয়েছে। এবং নেপালে যেটা আমরা দেখেছি যে তারা প্রথমে একটি নতুন সংবিধান বানাতে চেয়েছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছিল, কিন্তু আবার 3 বছরের মাথায় তারা কিন্তু নতুন সংবিধান বানাতে সক্ষম হয়েছিল। এবং আমাদের সামনে শ্রীলঙ্কার উদাহরণ রয়েছে। শ্রীলঙ্কাতে প্রথমে যারা গণ অভ্যুত্থান করেছিল, বিপ্লব করেছিল, তারা কিন্তু সরকার গঠন করতে ব্যর্থ হয়েছিল। পরবর্তীতে তাদেরই দল এখন তারা প্রেসিডেন্ট হাউজে আছেন। এই জন্য, এবং মায়ানমারও যেটা হয়েছে, একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা যাচ্ছে। ফলত যারা মনে করেন যে না, গণ অভ্যুত্থান শেষ, বিপ্লব শেষ, এরকম কোনো আমরা সম্ভাবনা দেখি না। মাঠে এখনো ছাত্ররা আছে, বাংলাদেশের মানুষ এখনো চায় যে দেশটাকে পরিবর্তন করতে। যদি আমরা পরিবর্তন না করতে পারি,
যদি নতুন একটি সংবিধান না বানাতে পারি, তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে, আপনার আমার জীবন অস্তিত্বের মধ্যে হুমকির মধ্যে পড়বে। এই জন্য এটা ছাড়া আমাদের কোনো ওয়ে নাই। আমরা যে যুদ্ধটা শুরু করেছি, গণ অভ্যুত্থান 24-এর এই লড়াইটা মাত্র শুরু। এটার এন্ডিং প্রসেসটা হবে নতুন সংবিধানের মাধ্যমে, নতুন রিপাবলিকের মাধ্যমে, নতুন রাজনৈতিক জনগোষ্ঠী গঠনের মাধ্যমে। ওই প্রক্রিয়ায় আমরা যাচ্ছি। তবে বর্তমানে যা আমরা পেয়েছি, গণ অভ্যুত্থানের কোনো আকাঙ্ক্ষা এখনো ধরাছোঁয়ার বাহিরে। গত ডিসেম্বরের 31 তারিখে একটা প্রোগ্রাম করেছিলাম, যে আমরা বলেছিলাম আমরা প্রোক্লেমেশন দিব। প্রোক্লেমেশন দিলে কিন্তু সরকার তখন পড়ে যেত। উদ্ভূত পরিস্থিতিতে রাষ্ট্রের স্টেবিলিটির জন্য আমরা ওই পথে যাইনি। তখন আমরা এটা বলছি যে ঘোষণাপত্র দিব। সরকার ওই সময় তাদের যে পরিস্থিতি দেখেছিলাম, বাংলাদেশের স্টেবিলিটি, ঐক্য এবং সংহতির জন্য আমরা ওই পথ থেকে সরে আসি। পরবর্তীতে আপনারা দেখেছেন, যখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছিল, ওই সময় সরকার যে প্রেস ব্রিফিং করেছিল, বলেছিল তারা 30 কার্য দিবসের মধ্যে হলো ঘোষণাপত্র দিবেন। সেটাও আমরা পাইনি। আরেকটা প্রেস ব্রিফিংয়ে আসিফ নজরুল স্যার থেকে আমরা শুনেছিলাম যে ঘোষণাপত্র সরকার থেকে আসবে, সেটারও আমরা কোনো নিশ্চয়তা পাইনি। সরকার পরিশেষে যখন আমরা বলেছিলাম যে গত 3 তারিখে আমরা দেশবাসীর সামনে ঘোষণাপত্র দিব, সরকার তড়িঘড়ি করে ঘোষণাপত্র দেওয়ার উদ্যোগ নেয়। আগামীকালকে তারা ঘোষণাপত্র দিবেন। সরকারের এই ঘোষণাপত্রকে আমরা সাধুবাদ জানাই, সব দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে দিচ্ছেন। কিন্তু এই ঘোষণাপত্রে যদি আইনি কোনো ভিত্তি না থাকে, তাহলে এই আইনি ভিত্তির জন্য পরবর্তীতে আমরা আবার রাজপথে নামতে বাধ্য হব। যদি কোনো আইন নির্মাণ না করা হয়, এই ঘোষণাপত্র নিছক 90-এর একটি কাগজে দলিল হিসাবে আবির্ভূত হবে মানুষের সামনে, যার কোনো প্রায়োগিক প্রক্রিয়া থাকবে না, যার কোনো স্বীকৃতি থাকবে না। এই জন্য সংবিধানে অনেকে বলা হয়েছে এটা সংসদ হওয়ার পরে যে তারা একটা তফসিল করবে, সংবিধান সংশোধন করবে, সেটার মাধ্যমে তারা হলো এটা অন্তর্ভুক্ত করবে। তা আমরা চাই সংবিধান এবং সংসদ সব কিছু সংসদ হওয়ার আগে এই সংবিধানে এটা অন্তর্ভুক্ত করতে হবে। এবং আপনারা জানেন যে বিএনপি এবং আমাদের আওয়ামী লীগ, যে দুইটি দল বাংলাদেশে শাসন করেছিল, সংবিধানের যদি অ্যাপেন্ডিক্সে যান, এখনো বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কিন্তু শেখ মুজিবুর রহমান, আইনি ভিত্তি অনুযায়ী। কিন্তু বিএনপি বলছে আমাদের স্বাধীনতার ঘোষক হলো মেজর জিয়াউর রহমান। এটা কিন্তু আইনি ভিত্তি নাই। এজন্য যখন কোনো জিনিসের আইনি ভিত্তি না থাকে, তখন এটা মানুষ মানতে বাধ্য নয়, এটা একটা দলীয় জায়গায় চলে যায়। এই জন্য আমরা বলি যে এটা দলীয় জায়গা না, অথবা কোনো ব্যক্তি বা পক্ষ গোষ্ঠী না, এটার আইনি ভিত্তি প্রয়োজন। আইনি ভিত্তি মানে স্টেটের কাছে এটা চলে যাবে। তখন স্টেটের যে মেকানিজম, পাওয়ার টুলস আছে, সে তখন এটা প্রায়োগিক জায়গায় নেওয়ার জন্য জনগণের কাছে তার রেসপন্সিবিলিটিস থাকে। কিন্তু যদি এটা নিছক ঘোষণাপত্র হয়, সেটার কোনো রেসপন্সিবিলিটিস থাকবে না। দেখুন, শেখ হাসিনার বিরুদ্ধে আমরা গত 10-12 বছর ধরে ক্যাম্পাসে কাজ করেছিলাম। তো আমরা দুইটি সমস্যা আমরা চিহ্নিত করতে পেরেছিলাম। সেটা হলো, সরকার যেমন দেশীয় যে বাহিনীগুলো রয়েছে সেগুলোকে তার দলীয় জায়গায় পরিণত করেছে, এবং বিদেশ থেকেও ব্যাক্ট হচ্ছে একটি রাষ্ট্র থেকে। তো সেখানে আমরা চিন্তা করলাম, তাহলে আমরা যেহেতু একটি দল বারবার ব্যর্থ হচ্ছে, রাজনৈতিক বয়ানটা মানুষের মধ্যে তৈরি করতে হবে। আমরা বয়ানের পিছনে বড় একটি সময় দিলাম, এবং পুলিশি রাষ্ট্রে কিভাবে বাইপাস করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়া যায় সেটার জন্য আমরা প্রচেষ্টা শুরু করলাম। তখন আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলনে যাই, এবং সেই গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলনে যখন যাওয়া হয়, যখন সরকার এটা থেকে ফোর্স করা শুরু করে, তখন এটা আপরাইজিংয়ের দিকে যায়। আপরাইজিং হওয়ার পরে আপনারা জানেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি ব্যানার ছিল। সেই ব্যানারের মাধ্যমে এটা পুরো বাংলাদেশে কিন্তু অর্গানাইজেশনাল স্ট্রাকচার ছিল না। স্ট্রাকচার না থাকার কারণে আমরা কিন্তু পুরো বাংলাদেশে এটা স্ট্রাকচার পর্যায়ে নিয়ে আসার জন্য, যে মানুষগুলো বিভিন্ন জায়গায় শহীদ হয়েছে, আহত হয়েছে, এগুলো গুছানোর জন্য, সরকার গুছানোর জন্য থেকে শুরু করে তখন অনেকেই কাজ করে যায়। না, আমরা দেখতে পেলাম সেই সময়ে যে যখন এগুলো আমরা কাজ করতেছিলাম, অনেকেই বলল যে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়া প্রয়োজন। তো গণতান্ত্রিক প্রক্রিয়ার বড় একটা জায়গা হলো পার্লামেন্ট। পার্লামেন্টে যেতে হলে আপনার রাজনৈতিক দল প্রয়োজন। রাজনৈতিক দল প্রয়োগ করতে হলে আপনাকে মাঠে যেতে হবে। এই জন্য আমরা মাঠে গেলাম, এবং সেখানে বলা হলো যে বাংলাদেশের যে দুর্বৃত্তায়ন এবং চাঁদাবাজির যে সংস্কৃতি, সেটা থেকে বের হতে হবে। সেটার জন্য আমরা হলো আমাদের ফাইন্যান্সিয়াল মডেল চালু করলাম। আমাদেরকে চ্যালেঞ্জ দেওয়া হলো যে যেহেতু এই আন্দোলনটা হলো শহরে হয়েছে, গ্রামে হয় নাই, তাহলে গ্রামে যেতে হবে। আমরা 64 জেলা একদম প্রান্তিক লেভেলে মানুষের হলো দরজায় গিয়ে যাই। আমাদেরকে আরেকটা চ্যালেঞ্জ দেওয়া হলো যে আমরা কি বলতে চাই, যাতে কি নতুনভাবে যে সংসদ পর্যায়ে নিয়ে যেতে চাই,
আমাদের ইশতেহার দেওয়া প্রয়োজন। তখন আমরা আবার এই বাংলাদেশের যারা বুদ্ধিজীবী থেকে শুরু করে একদম প্রান্তিক লেভেল পর্যন্ত শ্রমিক মজুর কুলি তাদের কাছে যাই, তাদের ভাষাগুলো নিয়ে এসে গতকালকে আমরা একটা ইশতেহার দিই, যে ইশতেহারের ভিত্তিতে মানুষ আমাদেরকে ভোট দিবে। কোনো পরিবার দেখে নেয়, কোনো সন্ত্রাসী কার্যক্রম, মানুষকে অর্থাৎ ফোর্স করে আমরা তাদের থেকে ভোট নিয়ে আসতে চাই না। এই জন্য জনগণের একটি সরকার আমরা বানাতে চাই। সেই জায়গায় আমি একটি শব্দ উচ্চারণ করেছিলাম, আমরা বুলেটকে ক্রস করেছি, আমাদের উপরে গুলি চালিয়েছিল, এখন আমাদের সামনে বলা হয়, চ্যালেঞ্জ দেওয়া হয়েছে ব্যালটের। এখন আমাদেরকে এটাও ক্রস করতে হবে। এটার জন্য আমরা রাজনৈতিক দল বানিয়েছি, আমাদের ফাইন্যান্সিয়াল মডেল বানিয়েছি, জনগণের কাছে গিয়েছি, এবং সেটা রেজিস্ট্রেশন আমাদের প্রক্রিয়াগত আছে, আমাদের মার্কা প্রক্রিয়াগত আছে। যখন এগুলো কমপ্লিট হবে আমরাও আমাদের প্রার্থী দিব। প্রার্থীদের ক্ষেত্রেও আমরা বলে দিয়েছি, যেই মানুষটা 15 বছর প্রার্থী হতে পারে নাই, যেমন একজন সংবাদকর্মী মানুষ, উনি নিরেট মানুষের একদম প্রান্তিক জায়গায় হলো সংবাদ গ্রহণ করেছে, কিন্তু সে জনগণের সেবা দিতে চায়, কিন্তু তার কাছে 1000 কোটি টাকা নেয়, সে হলো সংসদ নির্বাচন করবে। একজন শিক্ষক, একজন মসজিদের হুজুর, যেটা 72 সালে তারা করেছিল এইভাবে এবং নির্বাচিত হয়েছিল, আমরা তাদেরকে সুযোগ করে দিতে চাই, তাদেরকে নিয়ে আসতে চাই, জনগণের একটি সরকার প্রতিষ্ঠা করতে চাই। আমরা এই প্রক্রিয়ার এখন এই পর্যন্ত এই ধাপে আছি, এবং একটি ঘোষণাপত্র আগামীকালকে হবে, এবং জুলাই সনদও পার্লামেন্টের আগে আমরা চেয়েছি, এবং আমরা এটাও বলেছি আমরা গণপরিষদের মধ্যে একটি সংবিধান চাই। এই সংবিধানের মধ্য দিয়ে এবং গণপরিষদের মধ্য দিয়ে যেটা বাড়ানো হবে নতুন সংসদের কাছে, সেটা অর্পণ করা হবে, সেটার ভিত্তিতে আমরা নতুন একটি সুন্দর বাংলাদেশ দেখব। সরকার গঠনের জায়গায় আমরা এখনই যে সরকার গঠন করে ফেলতে পারবো, আমরা এই কল্পনা জগতে নেই। কারণ সরকার গঠন করার জন্য স্কুল কমিটি থেকে বিভিন্ন জায়গায় প্রান্তিক লেভেলে কাজ করতে হয়। তো আমাদের যে জেনারেশন, এটা কিন্তু একটা জেনারেশনের ফাইট। 71-এর জেনারেশন কিন্তু চলে যাচ্ছে, আমাদের জেনারেশনই ভবিষ্যৎ ক্ষমতাটা নিবে। তো আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে, এই জেনারেশনটাকে শুধু এনসিপি ধারণ করে। আমরা বলি না, আমাদের জেনারেশনের যারা, এরা আইটি সেক্টরে রয়েছে, এরা সংবাদ মাধ্যমে রয়েছে, এরা বিএনপিতে রয়েছে, জামাতে রয়েছে, যখন তাদের এম্পাওয়ারমেন্ট আসবে তখনই কিন্তু বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। কারণ আমরা মনে করি আগে যারা আওয়ামী লীগের সাথে ব্যবসা করেছিল, একসাথে বসে বসে তাদের ফ্যামিলিগত সম্পর্ক মেনটেন করেছে, তারা কিন্তু আন্দোলনে যায়নি, এবং তারা এই বিষয়টা জনগণের সাথে কম্প্রোমাইজ করেছিল। এই জন্য আমরা বলি আমাদের যে জেনারেশন, আমরা এই জায়গাটা কম্প্রোমাইজ করি নাই, ফলত আমাদের জেনারেশনাল ফাইট আকারে আমরা নিয়ে যেতে চাই। তারাই যখন সংসদে যাবে তখনই অটোমেটিক এই জায়গাটা অ্যাকমপ্লিশ হয়ে যাবে। এই জন্য এনসিপির জায়গা থেকে এনসিপি কথাটা বলে যাচ্ছে, অন্যান্য দলের যারা ইয়াং নেতৃবৃন্দ রয়েছে তাদেরকেও আমরা আমাদের ভাই মনে করি, তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, তাদের সাথে আমাদের বন্ধুত্বতা, কিন্তু পুরাতন চেয়ার যারা আঁকড়ে ধরতে চায় তাদের সাথে আমাদের তীব্র লড়াই হবে, এবং এই লড়াইয়ে এই তরুণ প্রজন্ম জয়ী হবে, এটা আমাদের বিশ্বাস। সেই জায়গাটা আমরা কাজ করতেছি। প্রথম হলো প্রাপ্তির জায়গাটা, প্রাপ্তি অনেক হয়েছে, আমাদের অনেক কিছুতে পরিবর্তন এসেছে, কিন্তু মৌলিক জায়গায় পরিবর্তন এসে না। অর্থাৎ আমরা যেটা গণ অভ্যুত্থানে পরে দেখেছিলাম, আপনার পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তো সরকার কি করেছে, ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে সার্ভিসটা দিয়েছে, মানে তখন রাষ্ট্রটাকে ফাংশন রেখেছে, কিন্তু ধ্বংসস্তূপটাকে সরাতে হলে নতুন সংবিধান প্রয়োজন। অর্থাৎ আপনি যদি এখানে আবার নতুন করে রিবিল্ডিং স্ট্রাকচারে যেতে চান, সেটার কাজটাই সরকার করতে পারে না। এইখানে তাদের একটু ব্যর্থতা রয়েছে, কিন্তু সরকারের আবার সফলতা রয়েছে অনেক। এবং আমার এই যেমন আমাদের শিক্ষা ক্ষেত্রে তারা স্টেবিলিটি আনতে পারে নাই, স্বাস্থ্য খাতে স্টেবিলিটি আনতে পারে নাই, এখানে সরকারের ব্যর্থতা রয়েছে। কিন্তু সরকার আবার এই অনেক ক্ষেত্রে সফল হয়েছে, যে এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলোকে একীভূত করে রাখার চেষ্টা করেছে তারা। আমাদের ফরেন পলিসির জিওপলিটিক্যাল যে আমরা একটা ভালনারেবল সিচুয়েশনে ছিলাম, সরকার এখনো সেটা জায়গা থেকে প্রাণান্তকর চেষ্টা করেও সেটা স্টেবল রেখেছে। আমরা এই পর্যন্ত বহিঃশক্তির থেকে আক্রমণ থেকে রাখাইন, রোহিঙ্গা, মায়ানমার, ইন্ডিয়া, আমাদের অনেকগুলো প্রবলেম হয়েছে, সেখানে কিন্তু সরকার যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে, এবং সরকার দৃপ্ত কণ্ঠে বলেছে যে আমাদের বে অফ বেঙ্গল কেন্দ্রিক একটা অপরচুনিটি বা সম্ভাবনা যেটা রয়েছে সেটা, এই স্বপ্নটা এই সরকার কিন্তু জনগণের সামনে দেখিয়েছে, বিশ্ব মঞ্চে তুলেছে। বিডার মতন প্রতিষ্ঠানকে সরকার স্বপ্ন দেখিয়েছে। সরকার ট্যারিফ নেগোসিয়েশন করে একদম লোয়েস্ট রেটে 20% নিয়ে আসে, এটা কিন্তু বড় একটি সফলতা। ইন্টারন্যাশনাল কমিউনিটিতে বাংলাদেশের একটা ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বর্তমান প্রধান যিনি রয়েছেন উপদেষ্টা ইউনূস স্যারের কারণে।
তো অনেক উপদেষ্টাই ব্যর্থতার পরিচয় দিয়েছে, কিন্তু আমরা মনে করি না 1 বছরেই আমূল কোনো পরিবর্তন, কিন্তু আমরা চাই একটি মৌলিক পরিবর্তন, যেই পরিবর্তনে যখন সবাই সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্য দিয়ে এটা গেলে ডে বাই ডে ইনক্রিজিংলি সেগুলা আস্তে আস্তে বাড়বে। এই সরকার তো জনগণের সরকার, মানে সবাই কিন্তু এই সরকারকে মেনে নিয়েছিল। পরবর্তীতে এই সরকারের সাথে নেগোসিয়েশনে যখন বিএনপির কিছু মনোমালিন্য হয়, তখন তারা এই সরকারকে দোষ দেওয়া শুরু করে যে এই সরকার আসলে মানে ছাত্রদের এবং একটি দলের সরকার এভাবে বলা হয়ে থাকে। তো আন্ডার দ্য টেবিল তারা কিন্তু সবাই একসাথে আছেন, যখন তাদেরকে ডাকেন আমাদের সরকার বলেন, এবং চাওয়া এবং দাবির ক্ষেত্রে কিন্তু তারা নিজেদের ওই সরকার মনে করে। তো যখন এই সরকারের কোনো দোষ আসে সরকারের, তখন তারা সমালোচনা বদলে এই সরকারকে উল্টা বিপদে ফেলার চেষ্টা করা হয়। যেমন আপনার ইশরাক হোসেন যে আন্দোলনটা গেল, এটার পিছনে কিন্তু সরকার পতনের একটা বড় উদ্দেশ্য ছিল, এবং তারা কিন্তু গত কয়েকদিন মাঠে তাদের জনজোয়ার রেখেছে, সরকারের সাথে হম্বিতম্বি করেছে। তো লন্ডন বৈঠকের পরে এটা কমে এসেছে, ফলে তো বোঝা যাচ্ছে এটা তাদের ইন্টেনশনাল ওয়েতে ছিল, এবং ইউনূস স্যার যথেষ্ট দক্ষতার পরিচয়ে যিনি পার্টির সর্বোচ্চ জায়গায় রয়েছেন তার সাথে কথা বলে এই সিচুয়েশনটা একটা জায়গায় রিজলভিং জায়গা নিয়ে এসেছেন। আমরা মনে করি যে এখনো এটা জনগণের সরকার। সরকার যদি কোনো একটি দলের প্রতি একপাক্ষিক হয়, সেই জায়গায় সরকার সরে আসা উচিত। আমাদেরকেও তো বিভিন্ন জায়গা থেকে, যেটা গোয়েন্দা সংস্থা, বিভিন্ন কান্ট্রি, বিভিন্ন ব্যক্তি অনেকে বলছে যে তোমাদের রাজনৈতিক দল গঠন করে দেওয়া হবে কোনো। আমি বলছি নো, আমরা জনগণের কাছে যাব এবং জনগণ থেকে এটা নিয়ে আসবো। এবং আপনারা দেখেছেন গোপালগঞ্জে আমরা ওই দিন মারা যাচ্ছিলাম, আমাদের কোনো ওই সময় নিরাপত্তা কিছু ছিল না, নিরাপত্তা বাহিনী আমাদেরকে অসহযোগিতা করেছে। পরবর্তীতে কয়েকটা সমাবেশে সরকার, যদি আমরা মারা যাই রাষ্ট্রে সরকার একটা দায়বদ্ধতা আসবে ওই জায়গা থেকে, আমরা কিন্তু সরকারের কাছে নিরাপত্তা চাইনি। কোনো সরকারের একটি জায়গাও বলতে পারবে না যে আমরা সরকার থেকে কোনো পুলিশ প্রোটেকশন ফোর্স চেয়েছি অথবা কোনো কিছু চাই। আমরা আমাদের উপরে একটি হত্যার মিশন ছিল, সেখান থেকে সরকার নিজ উদ্যোগে এটা দিয়েছে, এবং আমরা সেখানে তাদেরকে তারপরে বলেছি আপনার সামনে থেকে সরে যান, আমরা জনগণের সাথে মিশতে চাই, জনগণের সাথে কথা বলতে চাই, এবং আমরা এখনো আত্মবিশ্বাসী জনগণের সাথে আমরা কথা বলবো। আমরা সংখ্যায় কম হতে পারি, আমরা যখন ছাত্র শক্তিতে কাজ করেছিলাম 15, 20, 30 জন, আমরা ক্যাম্পাসে গত 15 বছরে দাঁড়িয়েছিলাম ছাত্রদল ইনক্লুডিং ছাত্রদল 300 থেকে 400 লোক, বাট ওই সিচুয়েশনটা আমরা ট্যাকেল দিয়েছি। এখন আমাদের লোকসংখ্যা আরো বেশি, আরো বড় সিচুয়েশন আমরা ট্যাকেল দিতে পারবো আশা করি। তো সেই জায়গাতে আমরা একটু কোনো পিছপা নাই, তবে আমরা এখনো যদি সবাই সরকারকে ধারণ করতে পারি, সরকার থেকে অনেক কিছু আমরা নিতে পারবো, এটা আশা করি। আমরা একটু শব্দ যোগ করেছিলাম খাদ্য এবং নিরাপত্তা। তো খাদ্যে স্বয়ংসম্পূর্ণ অর্জন, সেখানে এই বিষয়গুলো কিছুটা এসেছে, যদি সম্পূর্ণ না এসে থাকে আমরা আরো জনগণ থেকে যদি আসে এই ধরনের, আমরা এটা অন্তর্ভুক্ত করবো। উই আর দ্য ফ্লেক্সিবল, এটা কোনো আমাদের বাইবেল না। এবং নারীদের বিষয়ে যদি আরো কনসার্ন থেকে থাকে, আমরা তাদের সাথে আরো সংযোগ সৃষ্টি করব, তাদের কনসার্নগুলো নেব, আমরা ইনকর্পোরেটেড করব। এক্ষেত্রে আমাদের কোনো প্রতিবন্ধকতা নেই।